নমস্কার। আজ সপ্তমী 29শে সেপ্টেম্বর 2025। বেশ কিছুদিন পরে আবার আমরা বেরিয়ে পড়েছি, আমাদের 8 জনের দল। আমরা বেরিয়ে পড়েছি বার্সেলোনার উদ্দেশ্যে। আমাদের এবারের ট্রিপে রয়েছে স্পেন এবং পর্তুগাল ভ্রমণ। এই 8 জন মিলে আমরা যাব, প্রচণ্ড রকম আনন্দ করব। এখনও পর্যন্ত এরকমই ঠিকঠাক হয়ে আছে, যদি সব কিছুই ঠিকঠাক চলে। এখন বাকিরা এসে পৌঁছয়নি, আমরাই সবচেয়ে আগে চলে এসেছি। আগে চলে এসে আমরা অপেক্ষা করছি বাকিদের জন্যে। তারা এলেই আমরা এবারে বোর্ডিং পাস নেওয়ার জন্য যাব। আমাদের যাওয়া এখান থেকে হচ্ছে কলকাতা থেকে মুম্বাই যাব এয়ার ইন্ডিয়াতে, এবং মুম্বাই থেকে আমাদের টোটাল যাত্রাটা হচ্ছে কুয়েত এয়ারলাইন্স। এই পুরো ট্রিপটারই একটা গল্প আছে, পার্টিকুলারলি এই এয়ারলাইন্সগুলো নিয়ে। সেটা গিয়ে আমরা চেক ইন করে সিকিউরিটি চেক সব কিছু হয়ে যাওয়ার পর আপনাদেরকে এই গল্পটা বলছি। বেশ ভালো মজার গল্প আছে, কিন্তু ওয়েট করবেন, দেখবেন। বার্সেলোনার জন্য আমাদের পুরো টিম এবারে হাজির। সবাইকে একটু পরিচয় করিয়ে দিই। এই যে মিস্টার বাপিন, এদিকে তাকান, হাতটা নেড়ে দিন। আপনি অনেক দিন পর বার্সেলোনা যাচ্ছেন। কুশল বাবু, বিট্টু ওস্তাদ, এদিকে সুভাশিস, আর এদিকে 3 মহিলার দল বসে আছেন, 3 জন। এখান থেকে আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া। প্রথমেই একটা খারাপ খবর, এয়ার ইন্ডিয়া ডিলেড। মুম্বাই থেকে যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা আসছিল সেই ফ্লাইটটা ডিলেড, এবং এখানকার শিডিউল টাইম ছিল 5:15, সরি 5:30। তারপর বলা হলো যে 6টার সময় ছাড়বে। এখন হলো 6:10, তারপর হবে 6:30। জাস্ট 3:30টের সময় বোম্বে থেকে ফ্লাইটটা ছেড়েছে। বোম্বেতে অত্যন্ত বৃষ্টি হচ্ছে, তার জন্য এই অবস্থা। এবার এখান থেকে কখন ছাড়বে আমরা জানি না। রাত 3টের সময় আমাদের কুয়েত এয়ারলাইন্সের ফ্লাইট, বোম্বে থেকে কুয়েত থেকে বার্সেলোনা। এইভাবেই আমরা রুট ঠিক হয়েছে। আর আমরা কুয়েত এয়ারলাইন্সের টিকিট একটা কারণের জন্যই কেটেছিলাম। আমরা টিকিটটা বেশ অনেক টাকা সস্তা হচ্ছিল বলেই ওই টিকিটটা আমরা করেছিলাম। কেননা তখন কলকাতা থেকে বার্সেলোনা ভায়া দিল্লি বা মুম্বাই যে কোনো জায়গাতে প্রচুর টাকা ফেয়ার দেখাচ্ছিল, প্রায় 1 লাখ 1.5 লাখ টাকা ফেয়ার দেখাচ্ছিল বলে আমরা কুয়েত এয়ারলাইন্সের টিকিটটা করেইছিলাম। আমরা হঠাৎ বেড়ানোর যদি ট্রিপ হয়ে যায়, কাদের প্রচণ্ড আনন্দ হয় বলতে পারবেন? আমার কিন্তু প্রচণ্ড রকম আনন্দ হয়। এই যে হঠাৎ ট্রিপের কথা বলছি, আমাদের এই স্পেন ট্রিপটা কিন্তু হঠাৎ করে হয়ে গেল। গত এপ্রিল মাসে হঠাৎ একদিন সার্ফিং করতে করতে যখন মোবাইলে ঢুকছি আর কি, বা দেখছি যে কোথায় কি বেড়াতে যায় না যায়, সারাক্ষণ তো মাথার মধ্যে এই চিন্তাগুলোই থাকে, কোথায় বেড়াতে যেতে হবে। তো স্কাই স্ক্যানারে ঢুকে হঠাৎ করে দেখলাম যে মাদ্রিদ যাতায়াত খরচা কলকাতা থেকে 54,000 টাকা দেখাচ্ছে। সেই মুহূর্তে সুভাশিস ওরফে বাসু, আমার কলিগ, তাকে ফোন করলাম যে হ্যাঁ রে বাসু, দেখ এরকম টিকিট দেখাচ্ছে 54,000 টাকা, যাবি নাকি? ও সঙ্গে তো না কী করে যাব, প্রচুর পয়সার ধাক্কা। তো আমি বললাম ঠিক আছে, সব কিছু হয়ে যাবে, চল দেখ। তো সেদিন থেকে মাথার মধ্যে ঢুকে গেল। এবার চেক করতে যাচ্ছি, রোজই দেখি ভাড়া বেড়ে যাচ্ছে, অথচ আমাদের কোনো ঠিকঠাক কিছু হচ্ছে না। এটা গিয়ে ঠিক হলো গিয়ে আমাদের মোটামুটি জুনের এন্ডে বা জুলাই মাসের ফার্স্টের দিকে আমরা ঠিক করলাম না, এবার যেতেই হবে। তো সঙ্গে ঝাঁপিয়ে পড়লাম স্কাই স্ক্যানারের ওপর টিকিট কাটার জন্য। তো দেখতে পাওয়া গেল যে বোম্বে থেকে বার্সেলোনা যাতায়াতের টিকিট পাওয়া যাচ্ছে মাত্র 32,000 টাকা। আর কলকাতা থেকে আমাদেরকে বোম্বে যেতে হবে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে, কারণ অন্য সব ফ্লাইট কেউই 15 কেজির বেশি অ্যালাউ করছে না। এয়ার ইন্ডিয়া একমাত্র ফ্লেক্সে 20 কিলো নিয়ে যেতে দেবে। তো সেই হিসেবে রাতারাতি বুকিং হয়ে গেল আমাদের এয়ার ইন্ডিয়া। আমরা ফ্লেক্সে টিকিট করেছিলাম। আমার টিকিটটা আমি আপগ্রেডেশন করে নিয়েছি ফ্লেক্স থেকে প্রিমিয়াম ইকোনমিতে। কিন্তু একটা কথা আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখি, প্রিমিয়াম ইকোনমি যদি আপনারা প্রথমে বুক করেন তাহলে ব্যাগেজ অ্যালাউন্স কিন্তু 25 কিলো, আর যদি আপগ্রেডেশন করেন তখন কিন্তু ফ্লেক্সের
ওই 20 কিলোই বহাল থাকবে। তখন আপনি প্রিমিয়ামে আপনাকে শুধু সিটটা দেবে, কিন্তু আপনাদের লাগেজ অ্যালাউন্স কিন্তু বাড়বে না, ওই 20 কিলোই রয়ে যাবে। আর ডাইরেক্টলি যদি আপনারা প্রিমিয়াম ইকোনমিতে কাটেন তাহলে কিন্তু এটা বেড়ে হয়ে যাবে 25 কিলো। তো সেই দিন থেকেই আমাদের জোগাড় জানতি সব কিছু শুরু হলো। মোটামুটি 18 থেকে 22 তারিখ আগস্টের মধ্যে ভিসার অ্যাপয়েন্টমেন্টও পাওয়া গেল। তো সবাইকার ভিসাও মোটামুটি এসে গেল। শুধু একটাই দুঃখজনক খবর, আমাদের গ্রুপেরই একজন মনোজ মান্না, ও আর ওর ফ্যামিলি, ওদের ভিসা রিজেকশন হলো ওদের কিছু ঠিকানাজনিত গণ্ডগোলের জন্যে। ফ্লাইটে বসে গেছি, আমার সিট নাম্বার হচ্ছে 4B আর কঙ্কনারটা 6C। প্রিমিয়াম ইকোনমিতে আপগ্রেডেশন করিয়েছিলাম যাতে লেগ রুমটা একটু বেশি থাকে আর কি। খাবার সার্ভ করে দিল এরা এখানে। কি কি দিয়েছে একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে মোটামুটি একটা খাবারের লিস্ট, এই খাবারগুলোই আছে এখানে। এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। এটা একটা দই বড়া স্টাইলের কিছু একটা আছে, আর এটা একটা সুইট ডিশ। খাওয়া শেষ, এরপরে একটা চা নিয়েছি, লিকার টি। খাবারটা খুবই সুন্দর ছিল। হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, নুডলস, আর সঙ্গে ছিল একটা দই বড়া আর একটা সুইট ডিশ, আর সঙ্গে একটা ডায়েট কোকও নিয়েছিলাম। খাবারটা অত্যন্ত টেস্টি ছিল, মোস্ট প্রবলি তাজ বেঙ্গলে সার্ভ করা, এদের লোগো দেখে তাই মনে হচ্ছে খাবারটা কিন্তু সত্যিই টেস্টি ছিল। এরপরে এই লিকার চাটা অত্যন্ত ভালো, খুব টেস্টি, এবং এটা খেয়ে ভাবছি একটা ছোট্ট করে ঘুম দিয়ে নেবো। একটু ঘুম এসেও গেছিলো, ওরা ডেকে খাবারটা দিল, আর একটা ঘুম দিয়ে নিতে হবে। আজকে সারাদিন খুব টায়ার্ড, একটু টেনশনেও ছিলাম ফ্লাইটটা ডিলেডের কারণে। এখানে বোম্বেতে খুব রেন হচ্ছিল, খুব বৃষ্টির কারণে বোম্বে থেকে ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে, যার জন্য কলকাতাতেও দেরি। এই দেরিটাই আমাদের ভাবার ছিল, কারণ গতবার কেনিয়া ট্রিপ আমরা খুবই ভুক্তভোগী এই বৃষ্টির কারণে, বোম্বের বৃষ্টির কারণে পুরো ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিলো। এবারও যাতে সেরকম না হয় সেই জন্যে ভেতরে একটা টেনশন কাজ করছিল। যাই হোক, অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। দেখা যাক, এই চাটা খেয়ে একটা ঘুম দিয়ে নিই, আবার দেখা হচ্ছে বোম্বে এয়ারপোর্টে নেমে। অবশেষে নামলাম T2 টার্মিনাল মুম্বাই। 14 নম্বর বেল্টে আমাদের লাগেজ দিয়েছে। আমরা এখান থেকে 14 নম্বর বেল্টে লাগেজ কালেকশন করে সোজা চলে যাবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। T2 টার্মিনালের 14 নম্বর বেল্ট, এই 14 নম্বর বেল্ট বা এই দিকে পরপর চলে গেল, যেরকম 13 নম্বর, 12 নম্বর, 11 নম্বর। এইখানে এই যে এক্সিট লেখাটা লেখা রয়েছে, ঠিক এক্সিটের সোজা একটু এগিয়ে গেলেই ডান দিকে লিফট পড়বে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর থেকে 4th ফ্লোরে গেলেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওইখান থেকে সবাইকে যেতে হবে ইন্টারন্যাশনাল টিকিট কাউন্টার, বুকিং এবং ইমিগ্রেশন, সিকিউরিটি চেক সব ওইখানে। আমরা পৌঁছে গেছিলাম বোর্ডিং পাস নেওয়ার জন্যে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কাউন্টার 3 থেকে 4 ঘন্টা আগেই মাত্র খুলবে। কুয়েত এয়ারলাইন্সের কাউন্টার এখনও খোলেনি, তার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। সবাই ওদিকে বসে অপেক্ষা করছে কখন কাউন্টার খুলবে। বোর্ডিং পাস নিয়ে আমরা সিকিউরিটি চেক করে ভেতরে ঢুকবো, তারপর ভেতরে রেস্ট, কারণ আমাদের ফ্লাইট আছে ভোর 3টের সময় এখান থেকে কুয়েত থেকে বার্সেলোনা। কুয়েতেও আমাদের লে ওভার প্রায় 3-3.5 ঘন্টার লে ওভার আছে কুয়েতে।
তারপর ওখান থেকে আমাদের বার্সেলোনার যাত্রা। বেশ টাফই, এখানেও প্রায় 5-6 ঘন্টা লে ওভার মুম্বাই এয়ারপোর্টে, সেটাও অনেকটা। তবে একবার সিকিউরিটি চেক করে ভেতরে যাওয়ার পর ডিউটি ফ্রি বা দোকানপাট ঘুরেই কিন্তু সময় কেটে যাবে। বোম্বে এয়ারপোর্টের ডিউটি ফ্রিটা খুব সুন্দর, আগের বার কেনিয়া যাওয়ার সময় দেখিয়েছিলাম, ডিউটি ফ্রিটা অত্যন্ত সুন্দর এখানকার। এই হচ্ছে T2 টার্মিনাল মুম্বাই। সবাই রেস্ট নিচ্ছে এখন, আর অপেক্ষা করছে কখন কাউন্টার খুলবে সেই কারণের জন্য। তবে ফ্লাইটে খেয়ে পেটটা মোটামুটি ভর্তি, এখনও কারুর খিদে পায়নি, বাচ্চাদেরও কারুর খিদে পায়নি। যদি কারুর খিদে পায় ওই লাউঞ্জ অ্যাক্সেস করে যেতে হবে, কি ঢুকে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আবার ফ্লাইটের জন্য অপেক্ষা। এই ইন্টারন্যাশনাল ফ্লাইটে এইটাই ভীষণ মুশকিল, এই অপেক্ষা করতে করতেই বিরক্তি ধরে যায়। ডোমেস্টিকে 2 ঘন্টা আগে এলে হয়, এখানে 3 ঘন্টা আগে এসো, বসো, সিকিউরিটি চেক করো, এসব করতে করতে তারপরে যদিও তুমি গন্তব্যে পৌঁছলে, এবার লে ওভার কতক্ষণ আছে তার উপরে ডিপেন্ড করবে যে আপনাকে অপেক্ষা কতক্ষণ করতে হবে। এবং যত বেশি লে ওভার টিকিটের প্রাইসও ততটাই কমবে। একটাই সুবিধা আমাদের কানেক্টিং ফ্লাইট। কানেক্টিং ফ্লাইটের মানে হচ্ছে যে আমরা যখন এখান থেকে একবারে লাগেজ দিয়ে দেবো কুয়েত এয়ারওয়েজে, কুয়েত এয়ারলাইন্সে লাগেজ দেওয়ার পর এটা যখন কুয়েতে নামবে, আমাদের লাগেজ কিন্তু নেক্সট ফ্লাইটে ক্যারি ওভার হয়ে যাবে। আমাদের নিজেকে লাগেজ নিয়ে বেরোতে হবে না। আপনারা প্রচুর এই স্কাই স্ক্যানার বা অন্য সব জায়গায় প্রচুর আপনারা সস্তায় টিকিট দেখবেন, এখানে কিন্তু সেলফ ট্রান্সফার আছে। সেলফ ট্রান্সফার মানে আপনাকে লাগেজ একবার কালেক্ট করতে হবে, যে নতুন করে আবার সিকিউরিটি চেক, টিকিট দেখিয়ে এন্ট্রি পুরো আবার নতুন করে করতে হবে। এবং লে ওভার বেশি হয়ে গেলে আপনাকে ট্রানজিট ভিসাও নিতে হতে পারে, যার জন্যে সেলফ ট্রান্সফার যেখানেই দেখবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ডাইরেক্ট কানেক্টিং ফ্লাইটে টিকিট কাটাটাই শ্রেয়। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে, সিকিউরিটি চেক হওয়ার পরে ইমিগ্রেশন হয়ে গেল। এখন ওখানে হচ্ছে ডিউটি ফ্রি দেখার পালা। এখন সবেমাত্র বাজে হচ্ছে 11টা 43। 11টা 43 বাজে, মানে এখন আমাদের হাতে প্রচুর সময়, 3টের সময় ফ্লাইট। একটু দেখাই আপনাদের ডিউটি ফ্রি কীরকম হয়। এই হচ্ছে ডিউটি ফ্রি শপ। সব পেয়েছি দেশ, কি নেই এখানে? ড্রিঙ্কস, সিগারেট, পারফিউমস, কি নেই? এভরিথিং। আমাদের খাওয়া দাওয়া সবাইকার শেষ, আমরা এখন যাচ্ছি 74 নম্বর গেটের উদ্দেশ্যে, যেখান থেকে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট ছাড়বে আমাদের। চলো 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 চলো। এবার দেখো কত কিলোমিটার হাঁটতে হয়। কুয়েত এয়ারলাইন্সে আমরা বসে গেছি, আমাদের সিট নাম্বার হচ্ছে G&F, মিডল রোয়ের, একটা আইল একটা মিডল, আর জানলার সাইডে হচ্ছে K&H, আর ওদিকে A&B, আর মাঝখানে CDFG। এই হচ্ছে সিট বিন্যাস। এই যে সাইডে এগুলো দুটো করে সিট আছে,
মাঝখানে এই যে 4টে করে সিট, ইনফোটেনমেন্ট সিস্টেমও রয়েছে এখানে। ইনফোটেনমেন্ট সিস্টেম চালিয়ে দিয়েছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি, নাকি মিসেস মাহি, মিসেস অ্যান্ড মিস্টার মাহি, মোস্ট প্রবাবলি মিসেস অ্যান্ড মিস্টার মাহি। এখন এদের ধর্মীয় সঙ্গীত হচ্ছে। তো একদম ঠিক টাইমে 3টের সময় ফ্লাইট ছাড়বে, গেট ক্লোজও হয়ে গেছে। আর সিনেমা তো চালিয়েছি, কানে হেডফোনও দিয়ে নিয়েছি, কিন্তু এর মধ্যে মনে হচ্ছে ঘুমিয়েও পড়তে পারি, ঘুম এসে যাচ্ছে। রাত 3টে বাজে প্রায়, সারাদিন এরকম ধকল। আর যত যাই বলুন, বেড়াতে যেতে খুবই মজা লাগে, কিন্তু এই ফ্লাইটে জার্নি অত্যন্ত কষ্টকর, যে যতই বলুক। আর আমরা সাধারণ মধ্যবিত্ত, বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাসে তো যাওয়ার উপায় নেই, তাই দুধের স্বাদ ঘোলে মেটাবার মতো ফ্লাইটের ইকোনমি ক্লাসে আমাদের ভরসা। তবে ইউরোপ যেতে গেলে প্রচুর কষ্ট, অনেকটা ঘুরেও যেতে হচ্ছে আমাদেরকে। আর আমেরিকা তো কথাই নেই, এতক্ষণ ফ্লাইটে বসে যেতে হয়। ট্রেন জার্নি কিন্তু যে যাই বলুক অনেক কমফর্টেবল, কিন্তু 24 ঘন্টা হোক 36 ঘন্টা হোক ট্রেনে বসে খুব আরাম করে যাওয়া যায়, কোনো অসুবিধেই হয় না। কিন্তু ফ্লাইটে ওই ছোট্ট জায়গায় এতক্ষণ ধরে বসে থাকা একটা অন্যরকম পেন, যেটা ঠিক বলে বোঝানো যায় না। লোকে ভাবে ফ্লাইট জার্নি খুব আরামের, হ্যাঁ সময় কম লাগে, কিন্তু জার্নি মোটেই আরামের না, সেটা যে যাই বলুক। এবার যদি ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসে কেউ যায় তাদের জন্য আলাদা ব্যাপার, কিন্তু আমাদের জন্য একটু কষ্টকরই বটে। যাক, সিনেমাটা একটু দেখি, ফ্লাইট ছাড়ুক, ঘুম এলে একটু ঘুমিয়েও নেব, কারণ আবার ওখানে 3 ঘন্টা লে ওভার আছে। তারপর আবার বার্সেলোনার ফ্লাইট, সেটা আবার 6.5 ঘন্টা। এখন বাজে ভোর 4:18। এই সময় দিয়ে গেল খাবার। কি কি খাবার দিয়েছে একটু দেখাই। এটা মোস্ট প্রবাবলি বাটার, অফকোর্স বাটার। এটা হচ্ছে চিকেনের কোনো একটা প্রিপারেশন, অত্যন্ত গরম, এখান দিয়ে কোনোটাও একটু টাফ। এটা এখানে ও চিকেন রাইস, চিকেন রাইস। এটা মোস্ট প্রবাবলি একটা সুইট ডিশ। একটা বান রুটি, একটা হচ্ছে জল। এই হচ্ছে খাবার মোটামুটি। এবার টেস্ট করে দেখা যাক। তবে একটা কথাও বলে রাখি, এই ভোর 4:18 বা 4:20 জীবনে এই প্রথম খাবো, এবং এটা ফুল লাঞ্চ বলুন বা ডিনার বলুন, ফুল। অবশেষে আমরা নেমে পড়েছি কুয়েত এয়ারপোর্টে। এখান থেকে আবার আমাদের সিকিউরিটি চেক ইন করে যেতে হবে বার্সেলোনা, ফ্লাইট যেখান থেকে ছাড়বে সেই দিকে। আমাদের যদিও মুম্বাই থেকে বোর্ডিং পাস দিয়ে দিয়েছিল, এখন সিকিউরিটি চেক হবে। সিকিউরিটি চেক হয়ে আমরা আবার এগিয়ে যাব। আমরা এখন সবাই বসে আছি কুয়েত এয়ারপোর্টে, আমাদের পরবর্তী ফ্লাইট বার্সেলোনার জন্য আমরা অপেক্ষা করছি এখানে। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড এয়ারপোর্ট, চারিদিকে গাছপালা বলে কিছু নেই। চারিদিকে গাছপালা বলে কিছু নেই, শুধু মরুভূমি আর শুধু মরুভূমি আর স্কাই স্ক্র্যাপার্স। আমরা বসে পড়েছি বার্সেলোনার ফ্লাইটে, সেই একই ফ্লাইট। আমাদের সিট আগের বারে ছিল
20FG, ছোট সিট, এবারে হচ্ছে 16 ছোট। FG। একই ফ্লাইট, একই সিট হবে, সিট ছোট বড় হতে পারে না। আগের সিটটা আমি বড় ছিল, না, ব্যাগই না, না, রাখতে না। পারছি না। বললে হবে সিট না? একই রকম হতেই পারে না, সেম ফ্লাইট তো, সেম ফ্লাইট নাম্বার। আমাদের গোটা টিমই এসে বসে পড়েছে সবাই। একটা ছোট্ট করে ট্রাঙ্কুইলাইজার খেয়ে নিয়েছি, যাতে 4-5 ঘন্টা অন্তত ঘুমোতে পারি, কেন গিয়ে কোনো রেস্ট নেই, গিয়েই বেরিয়ে পড়তে হবে ঘুরতে। আমাদের হাতে মাত্র 2 দিন সময় বার্সেলোনা ঘোরার জন্যে। 2 দিন পরে আমরা বেরিয়ে যাব গ্রানাডার দিকে, আর ফেরার সময় আর একদিন বার্সেলোনায় আমরা থাকব। তো এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পুরোটাকে কভার করে নিতে হবে। যদিও সম্ভব তো নয় পুরোটা কভার করা, যতটা কভার করা যায় ততটাই কভার করব, যতটা পারবো। আরও একটা প্রবলেম হচ্ছে যে এখানে প্রতিটা জায়গায় টিকিটের ব্যাপার থাকে, অন্তত 2-3 মাস আগে রিজার্ভেশন করতে হয়। এবং এয়ারপোর্ট থেকে আমরা কিভাবে যাব, মেট্রো করে যাব না একটা ক্যাব বুক করে যাব, সেটাও দেখছি। কেন 8 জন আছে, কোনো অনলাইন ক্যাবে কিন্তু 8 জনের সিটিং ক্যাপাসিটি নেই, তাহলে আমাদের দুটো নিতে হবে। অথবা যদি বাইরে থেকে ট্যাক্সি হয়, সেখানে 9 সিটার ট্যাক্সিও পাওয়া যায়, যেটা কায়াক থেকে বুকিং করতে হয়। সেরকম জায়গা থেকে যদি বড় একটা গাড়ি নেওয়া যায়, তাহলে আমরা সেই গাড়িতেও বেরিয়ে যেতে পারি। এখন ওয়েট অ্যান্ড ওয়াচ ছাড়া আমাদের আর কিছু করার নেই, গিয়ে নেমে ব্যবস্থাপনা দেখতে হবে। প্লাস ওখানে সারাদিন ঘোরার মতো কোনো পাস আছে কি না সেটাও আমাদেরকে দেখতে হবে, এটাই ব্যাপার। আমরা প্রায় বার্সেলোনার কাছাকাছি পৌঁছে গিয়েছি, আর কিছুক্ষণ বড় জোর মিনিট 15-20 মধ্যেই ল্যান্ডিং হবে। এতক্ষণের যাত্রার অবসান। প্রায় 6 ঘন্টা সময় লাগলো, 6 ঘন্টার উপরেই কুয়েত থেকে বার্সেলোনা। কুয়েত থেকে বার্সেলোনা যাত্রার অবসান এতক্ষণে প্রায় 6 ঘন্টার ওপরে সময় লাগলো। আমরা ল্যান্ডিংয়ের কাছাকাছি এসে দাঁড়িয়েছি, আর মিনিট 15-20 মধ্যেই ল্যান্ডিং হবে। সময় লাগলো 6 ঘন্টা 20-25 মিনিট মতো। 6 ঘন্টা হয়ে গেছে, এখনও মিনিট 20 লাগবে আর কি বার্সেলোনা পৌঁছতে। তবে এবারে যেহেতু একটা ট্রাঙ্কুইলাইজার খেয়ে ঘুমিয়েছিলাম, ওই জন্য কোনো কষ্টটাই বুঝতে পারিনি। প্রায় 4-5 ঘন্টা ঘুমিয়েছি, শুধু মাঝখানে ব্রেকফাস্টের জন্য একবার উঠেছিলাম, তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম। ওই জন্য কষ্টটা কোনো ফিলই করিনি, একদম ফ্রেশ পুরো লাগছে। নেমে উঠেই আমরা সমস্ত ইমিগ্রেশন কমপ্লিট করেই আমরা আমাদের অ্যাপার্টমেন্টে চলে যাব। তারপর আমাদের মোটামুটি একটু লোকাল জায়গাগুলো ঘোরার প্ল্যান আছে, কাল থেকে পুরো ট্যুরিং হবে।